আসসালামু আলাইকুম। আজ 29 আগস্ট 2024 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার গোপন তথ্য ফাঁস করলেন সালমান এফ রহমান। চাঞ্চল্যকর মন্তব্য করলেন ডক্টর শফিক ও হাসনাত আব্দুল্লাহ। এই প্রথম নারী মুখপাত্র নিয়োগ দিল ইরান। এবার বিস্তারিত। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নানা লুটপাটের কথা ফাঁস করেছেন। রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, এর সবকিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান। তার দাবি, শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সবসময়ই সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময়ই তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন। তদন্ত সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান। তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদত্যাগে বাধ্য করেন। এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান। তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন। প্রশ্নের মধ্যে ছিল, আইএফআইসি আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন? বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ছিল কিনা? কারণ এই বন্ডের মাধ্যমে 1020 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা এই প্রতিবেদককে বলেছেন, তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন 2250 কোটি টাকা। এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি। প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগে রাজি না হয়, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাংকগুলো বন্ডে বিনিয়োগে বাধ্য হয়। তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান। গত 13 আগস্ট রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত ইউএই এর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, টেলিফোন আলাপে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য সমৃদ্ধি নিয়ে আসবে। আগামী দিনগুলোতে দুই দেশের স্বার্থকে এগিয়ে নিতে এবং দুই দেশের জনগণের প্রবৃদ্ধি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ। মানব সম্পদ, কর্মসংস্থান, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আরব বিশ্বে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। পূর্ব আফ্রিকার দেশগুলোতে পণ্য রপ্তানি করতে অনেক বাংলাদেশি ব্যবসায়ী ইউএই এর বন্দর ব্যবহার করে থাকেন। ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন তাদের শহীদ উল্লেখ করে তাদের অবদানের কথা পাঠ্যপুস্তকে রাখার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমার দৃষ্টিতে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতায় অবদান রাখা শহীদদের কথা সব পাঠ্যপুস্তক ও গুরুত্বপূর্ণ সব জায়গায় স্থান করে দিতে হবে।
বৃহস্পতিবার সকাল 10টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, একটা জাতি যেখানে দাঁড়িয়ে যায় সেখানে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। শহীদদের রক্ত শুকিয়ে গেছে, কিন্তু এটা যেন আমাদের অন্তর থেকে চলে না যায়। এখনো অনেক মানুষ নিখোঁজ। তারা কি মারা গেছেন নাকি বেঁচে আছেন তা কেউ জানে না। ওই রাতগুলোতে অনেক কিছুই ঘটেছে, যা আরেকবার ঘটেছিল 2013 সালে শাপলা চত্বরে, যেখানে হাজার হাজার ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন। ওই রাতে তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়েছিল। লাশগুলো কোথায় নেওয়া হয়েছে তা কেউ জানে না, কিন্তু আল্লাহ তো সবকিছু জানেন। নিহতদের পরিবারদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, যে শহীদ পরিবারের কাছে যাই সেখানে কান্না ধরে রাখতে পারি না। আমাদের তো এত টাকা পয়সা নাই, কিন্তু আমাদের অলি আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আমরা তার উপর ভরসা করেই কথাগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের ওয়াদার কথাটা ঠিক রাখেন। অনেক শহীদ পরিবারের সঙ্গে আমাদের মোলাকাত করার সুযোগ হয়েছিল। এই জাতি যেন আমাদের এই শহীদ সন্তানদের ভুলে না যায়। তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সঙ্গে বসেছিলাম। রাষ্ট্রের প্রত্যেক খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছি। আপনারা চেষ্টা করুন, আমরা আপনাদের পাশে আছি। তারা কথা দিয়েছেন, কাজ করবেন। আপনারা দোয়া করবেন তারা যেন করতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সই জাল করা হয়েছে এমন অভিযোগ ফেসবুকে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে বিদ্যমান আইনি কাঠামোর আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হচ্ছে। আমাদের কোনো সিস্টেম বিরোধী কার্যকলাপের সাথে সম্পর্ক নেই। বৃহস্পতিবার দেওয়া পোস্টে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আমার মিথ্যা স্বাক্ষর ব্যবহার করে নোটিশ পাঠানো এবং সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ আসছে। এমনকি স্কলারশিপে জাপানগামী একজন ব্যক্তিকে আমার স্বাক্ষর ব্যবহার করে ইমিগ্রেশনে আটকিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের মানুষের কাছ থেকে এমন কার্যকলাপ হতাশাজনক। স্বাক্ষর জালিয়াতি বাংলাদেশের আইনে একটি ফৌজদারি অপরাধ। আমাদের স্বাক্ষর ব্যবহার করে কেউ এমন প্রতারণা করলে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের গণ অভ্যুত্থানের মূল স্পিরিটের পরিপন্থী হওয়ায় তদবির, মিথ্যা মামলা, হয়রানি ও চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে বিদ্যমান আইনি কাঠামোর আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হচ্ছে। আমাদের কোনো সিস্টেম বিরোধী কার্যকলাপের সাথে সম্পর্ক নেই। গত 25 আগস্ট সচিবালয়ে আনসারদের সঙ্গে সংঘর্ষের মধ্যে আহত হন হাসনাত আবদুল্লাহ। প্রথমে ঢাকা মেডিকেল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় হাসপাতালেই আছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানির বিষয়টি আলোচিত হচ্ছে। বলা হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাস রফতানি হলেও অন্তর্বর্তীকালীন সরকার এসে তা বাতিল করেছে। তবে পুরো ব্যাপারটিকে গুজব উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বার্তায় এই ব্যাখ্যা জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানি করা হতো মর্মে গত 25 আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলা হচ্ছে যে পূর্বের আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করেছে। এই পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রফতানি হয় না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। তবে এলপি গ্যাস রফতানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি। যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও 2 বছরের পুরনো এবং ভিন্ন ঘটনার। ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি। ভারতের 7 সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলেও জানিয়েছে মন্ত্রণালয়। দেশের বর্তমান পচা, নোংরা ও নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চান না বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিব আহমেদ সোহেল তাজ। তিনি বলেন, আমার কথাই স্পষ্ট। আমি বারবার বলেছি, আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। এই পচা, নোংরা ও নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে ফেসবুকে এক পোস্টে সোহেল তাজ অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে অনুসরণ এবং পথ রোধ করেছে। পোস্টের সঙ্গে সেই সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেন সোহেল তাজ। সেই পোস্টে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ নিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন সোহেল তাজ।
সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না, সেটা যে দলেরই হোক। এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছে, তাদের উপর অত্যাচার ও নিপীড়ন করার নিন্দা জানাচ্ছি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। এই সমাজে অনেক মানুষ দেখবেন নেতিবাচকতা ছড়ায়, তার কাছে গেলেই তিনি শুধুমাত্র নেগেটিভ কথা বলেন, শুধুমাত্র নিরুৎসাহিত করেন, শুধুমাত্র নিন্দা, গীবত, পরচর্যা এগুলোর মধ্যে নিমজ্জিত থাকেন। আজ থেকে, এখন থেকে সিদ্ধান্ত নিন, এই ধরনের নেতিবাচক মানুষদের আপনি এড়িয়ে চলবেন। জীবনকে যদি সুন্দর, নির্বিঘ্ন এবং ঝলমলে রাখতে চান, তাহলে এই সমাজের নেতিবাদী মানুষদেরকে আপনার জীবনের ডায়েরি থেকে একদম অমিট করে দিন। তাদেরকে আশ্রয়, প্রশ্রয়, ভালোবাসা দেবার কোনো প্রয়োজন নেই। একবার পরামর্শটি মেনে দেখুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফাতেমেহ মোহাজেরানি নামে সরকারের মুখপাত্র হিসাবে এক নারীকে নিয়োগ দিয়েছে মাসুদ পেজেশকিয়ান সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই নিয়োগ দেন বলে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হলো। 54 বছর বয়সী মোহাজেরানি স্কটল্যান্ডের এডিনবরা থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেন। এর আগে তিনি নারীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2017 সালে তিনি ইরানের সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টসের প্রধান নির্বাচিত হন। মোহাজেরানি 1970 সালে ইরানের মার্কাজি প্রদেশের আরাক শহরে জন্মগ্রহণ করেন। ইরানের বর্তমান প্রেসিডেন্টকে সংস্কারপন্থী হিসেবে ভাবা হয়। তার হাত ধরেই দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ হলো। এদিকে গত সপ্তাহে শিনা আনসারি নামের এক নারীকে ইরানের উপরাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন পেজেশকিয়ান। শুধু তাই নয়, মন্ত্রিসভায় ইরানের দ্বিতীয় নারী মন্ত্রী হিসেবে ফারজানেহ সাদেক মালরাজাউটকে সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। ফারজানেহ তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে স্নাতকোত্তর এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয় থেকে নগর পরিকল্পনায় পিএইচডি করেছেন। টানা 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। কারাগারে বন্দী থেকেই তার বিরুদ্ধে আনা সকল অভিযোগও আইনিভাবে মোকাবেলা করছেন তিনি। আর এবার আন্ডারগ্রাউন্ডে থাকা পিটিআইয়ের নেতাদের দিয়েছেন তেমনই আদেশ। আত্মগোপন থেকে বেরিয়ে সাহস করে তাদের গ্রেপ্তার হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, দলের আন্ডারগ্রাউন্ড নেতাদের বেরিয়ে এসে নিজেদের সাহস করে গ্রেপ্তার হওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। বুধবার আদিয়ালা কারাগারে বক্তব্য রাখার সময় ইমরান বলেন, তিনি নিজেই কারাগারে রয়েছেন এবং বাকি নেতাদেরও ভয় পাওয়া বন্ধ করা উচিত। এছাড়া আন্ডারগ্রাউন্ডে থাকা অর্থাৎ আত্মগোপনে থাকা নেতাদের গ্রেপ্তার হতে, সব অভিযোগের মুখোমুখি হতে এবং সবশেষে আদালত থেকে জামিন নেওয়ার নির্দেশ দেন ইমরান খান। গত বছরের 9 মে ইমরানকে গ্রেপ্তারের জেরে ব্যাপক সহিংসতার পর থেকে মুরাদ সাঈদ সহ অনেক পিটিআই নেতা এখনও আত্মগোপনে আছেন। মূলত গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন 71 বছর বয়সী ইমরান খান। এর মধ্যে কয়েকটি মামলায় তার কারাদণ্ড হয়েছে। এছাড়া ইমরানের বিরুদ্ধে এখনও আরও কয়েক ডজন মামলা চলছে। সব মামলা থেকে জামিন এবং দণ্ড স্থগিত করে এখনই ইমরান খানের জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। উল্লেখ্য, দুর্নীতির মামলায় গত বছরের 9 মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। তার সেই গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রধারী এই দেশে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করে। আধা সামরিক বাহিনী রেঞ্জার্স ইমরান খানকে গ্রেপ্তারের ফলে পাকিস্তানে যে অস্থিরতা শুরু হয় তা টানা 4 দিন অব্যাহত ছিল এবং এতে কমপক্ষে 10 বিক্ষোভকারীর মৃত্যু ও বহু সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস হয়ে যায়। এছাড়া পাকিস্তানের ইতিহাসে সেবারই প্রথমবারের মতো বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে রাওয়ালপিন্ডিতে দেশের সেনা সদর দপ্তরে প্রবেশ করে এবং লাহোরে কর্পস কমান্ডারের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে সামরিক বাহিনী 9 মেকে কালো দিবস হিসেবে অভিহিত করে এবং সেনা আইনের অধীনে বিক্ষোভকারীদের বিচার করার সিদ্ধান্ত নেয়। পরে শীর্ষ আদালতের হস্তক্ষেপে ইমরান কারাগার থেকে মুক্তি পেলেও তার দল পিটিআইয়ের ওপর নেমে আসে ব্যাপক দমনপীড়ন, সহিংসতা এবং সামরিক স্থাপনায় হামলায় জড়িত থাকার অভিযোগে শত শত পিটিআই কর্মী এবং সিনিয়র নেতাদের কারাগারে বন্দী করা হয়। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প changeTV.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।